ট্রেনে ট্রেনে ঘুরে একজন ফল বিক্রেতা রাতারাতি হয়ে যায় ৩০ কোটি টাকার মালিক। কি শুনতে খুব অবাক লাগছে, তাই না? হ্যাঁ, আমার আজকের গল্পটা একটা সত্য ঘটনার উপরই নির্মিত। বলছিলাম ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত স্ক্যাম মুভিটার কথা। কথা দিচ্ছি, গল্পটা দেখার সময় ১ মিনিটের জন্য চোখ ফেরাতে পারবেন না। তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। এই লোকটার নাম আব্দুল করিম তেলগি। সে ১৯৮২ সালের দিকে ভারতের কর্ণাটক রাজ্যের থানাপুর এলাকায় এক ট্রেন থেকে অন্য ট্রেনে ফল বিক্রি করেই তার সংসার চালাতো। সে ছিল খুবই মিষ্টভাষী, সবসময় কাস্টমারের সঙ্গে সে খুবই ভালো ব্যবহার করত। তার এই সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে ট্রেনের শওকত নামে এক যাত্রী, যে ছিল একজন হোটেল ব্যবসায়ী, সে আব্দুল করিমকে তার হোটেলে ম্যানেজারের চাকরির অফার করে। আব্দুল করিমের ছিল ছোট্ট সংসার। তার সংসারে একমাত্র ছোট ভাই আর তার বিধবা মা ছিল। কিন্তু আব্দুল করিম গরিব হলেও সে সবসময় অনেক বড় কিছু করতে চাইত। তাই শওকত সাহেবের কাজের অফার পেয়ে সে তার ভাগ্যের চাকা ঘোরানোর জন্য মুম্বাই চলে আসে। আব্দুল করিম সেখানে এসেই শওকত সাহেবের হোটেলে ম্যানেজার পোস্টে চাকরিতে জয়েন করে। চাকরিতে জয়েন করার পর সে খেয়াল করে হোটেলটা খুবই মানসম্মত, কিন্তু মেইন রোড থেকে কিছুটা ভেতরে হওয়ায় এখানে খদ্দের তেমন একটা আসে না। কিন্তু আব্দুল ছিল অনেক বুদ্ধিমান, তাই সে সমাধান বের করার জন্য আশেপাশে কিছু বাস আর রেল স্টেশনে যায়, আর সেখানে গিয়ে ট্যাক্সি ড্রাইভারদের সেই হোটেলের কার্ড দেয় আর তাদেরকে বলে তারা যদি এই হোটেলে কাস্টমার নিয়ে আসতে পারে তাহলে তাদের ৫% করে কমিশন দেবে। এই কথা শুনে ট্যাক্সি ড্রাইভারেরা কমিশনের লোভে শওকতের হোটেলে কাস্টমার নিয়ে আসতে থাকে। এরপর থেকে শওকত সাহেবের ব্যবসা ফুলে ফেপে উঠতে থাকে। আব্দুল করিমের এত বুদ্ধি দেখে শওকত সাহেব তার মেয়ের সঙ্গে আব্দুল করিমের বিয়ের প্রস্তাব দিলে আব্দুল করিম তার প্রস্তাবে রাজি হয়ে যায়। যেহেতু আব্দুল করিমের মনে সবসময় অনেক বড় কিছু করার ইচ্ছে ছিল, তাই বিয়ের পরে আরও টাকা কামাই করার জন্য আব্দুল মিডল ইস্টে চলে যায়। সেখানে দীর্ঘ ৭ বছর থাকার পরে তার পরিবারের জন্য তার খুব মন খারাপ হয়, তাই সে আবারও মুম্বাইতে ফিরে আসে। কিন্তু এখানে এসে তার এই হোটেলের ব্যবসা মোটেই ভালো লাগতো না, তাই সে এবার নিজের বিজনেস শুরু করে, আর সেটা হলো আদম ব্যবসা। অর্থাৎ সে ভারত থেকে মানুষকে বিভিন্ন কাজের ভিসা পাইয়ে দিয়ে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিত। কিন্তু আব্দুল করিম লোকদের ভিসা পাইয়ে দেওয়ার সুবিধার্থে একসময় জাল সার্টিফিকেট বানিয়ে দিত, যেমন 5 পাস লোকদের অনার্স পাসের সার্টিফিকেট বানিয়ে দিত। কিন্তু তার এই জাল সার্টিফিকেট বানিয়ে দেওয়ার কথা তো গোপন থাকে না। একদিন ইন্সপেক্টর মধুকর বোম্বে আব্দুল করিমের এই কুকর্মের কথা জেনে যায়, তাই সে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তখন আব্দুল করিমের শ্বশুর শওকত সাহেব বুঝতে পারে তার মেয়ের জামাই তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্য অবৈধ কাজও করতে পারে। আব্দুল করিমকে জেলে দেওয়া হয়, আর সেখানে তার পরিচয় হয় কৌশল জাভেরি নামের একটা লোকের সাথে। কথায় আছে না, রতনে রতন চেনে। এই কথাটা বললাম কারণ এই লোকটাও ছিল একজন জালিয়াতি। সে ব্যবহার করা ডাকটিকেট পুনরায় নতুন করে বিক্রি করত। এখানে সে আব্দুল করিমকে একটা ঠিকানা দেয়। যাই হোক, মেয়ের জামাই বলে কথা, তাই শওকত সাহেব তার মেয়ের জামাইয়ের জামিনের ব্যবস্থা করে। কিন্তু জামিন পেলে কি হবে? আব্দুল করিম ওই মামলা থেকে কিছুতেই রেহাই পাচ্ছিল না। তাই আব্দুল করিম তার জেলের বন্ধু কৌশলের দেওয়া ঠিকানা অনুযায়ী একজন ক্রিমিনাল লয়ার গণেশ কাবলের সঙ্গে দেখা করে। আসলে গণেশ কাবলে এ সমস্ত কেসে যে পুলিশ অফিসার ইনভেস্টিগেশনে থাকতো তাকে ঘুষ দিয়েই আসামির বিপক্ষে থাকা সকল এভিডেন্সগুলো সরিয়ে ফেলতো, আর এর জন্য সহজে আসামির উপর করা মামলা নিঃশেষ হয়ে যেত। আর সেই উকিল আব্দুল করিমের কাছে তার নিজের ফিস ছাড়াও ইনভেস্টিগেশনের জন্য ১৫,০০০ টাকা চায়। টাকাটা চায় পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার জন্য। আপনাদের আগেও বলেছি, আব্দুল করিম ছিল খুবই সুমিষ্টভাষী এবং বুদ্ধিমান। সে তার মুখের কথা দিয়ে সহজেই মানুষকে আপন করে নিত। তাই সে এখানে ঘুষ না দিয়ে তার লয়ারকে বলে তার পরিচিত এরকম আরও কিছু আসামি আছে যারা তার মতন জাল সার্টিফিকেটের মামলা খেয়ে ঘুরছে। তাই গণেশ যদি আব্দুল করিমের হয়ে ঘুষের টাকাটা দিয়ে দেয় আর তার উকিল ফির উপর ৫০% ডিসকাউন্ট দেয়, তাহলে সে ওই ক্লায়েন্টগুলোকে কয়েকদিনের মধ্যেই তার কাছে পাঠিয়ে দেবে। আব্দুলের কথার জালে আর নতুন কিছু ক্লায়েন্টের লোভে গণেশ তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এভাবেই আব্দুল করিমের মামলাটা খারিজ হয়ে যায়। এদিকে আব্দুল করিম বুঝতে পেরেছিল হোটেলের ব্যবসা করে আর যাই হোক দ্রুত বড়লোক হওয়া সম্ভব না। তাই একদিন তার জেলখানার সেই বন্ধু কৌশল তার সঙ্গে দেখা করতে আসলে আব্দুল করিম তার সঙ্গে তার ব্যবসা দেখতে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় পেছনে আঠা লাগানো ডাকটিকেট বা রেভিনিউ স্ট্যাম্প কিন্তু অনেক জায়গাতেই ব্যবহার করা হয়। কৌশল সেগুলোরই ব্যবসা করে। সরকারি কাজে ব্যবহার করা বিভিন্ন রেভিনিউ বা ডাকটিকেট লাগানো স্ট্যাম্প, দলিল বা শেয়ার মার্কেটে শেয়ার বেচা কেনার সাইন দেওয়ার সময় 2 টাকা, 5 টাকা বা 10 টাকার টিকিট ব্যবহার করার পর যখন সেই দলিলের কার্যকারিতা নষ্ট হয়ে যায় বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়,
তখন কৌশল সেগুলো বাজে কাগজের দামে কিনে নিয়ে আসে, আর সেই কাগজ থেকে এক ধরনের কেমিক্যাল মিশিয়ে সেই টিকিটের আঠা নষ্ট করে ফেলে। এরপর আরেক ধরনের কেমিক্যাল দিয়ে টিকিটের গায়ে থাকা সেই কালিগুলো সহজেই সে তুলে নেয়। এভাবে সে টিকিটগুলো আবারও নতুনের মতো ফ্রেশ বানিয়ে ফেলে। এরপর কৌশল সরকারি রেটের থেকে অনেক কম দামে শেয়ার ব্রোকার কোম্পানির কাছে সেল দিয়ে দেয়, আর এতে তার কেমিক্যালের খরচ বাদ দিয়ে মাসে 20,000 রুপি মতো লাভ থাকে। এই লাভজনক ব্যবসা দেখে আব্দুল কৌশলের এই ব্যবসার সাথে যুক্ত হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, এর কিছুদিন পরেই তাদের কাজে আরও একজন প্রতিদ্বন্দ্বী আসে, আর সে তাদের থেকে অনেক কম টাকায় ওই কোম্পানির কাছে টিকিট বিক্রি করতে থাকে। তাই আব্দুল আর কৌশল সেই লোকটার ব্যাপারে খোঁজ নিতে গিয়েই দেখতে পায় এই লোকটা কাস্টম রুম স্টাফদের একটা টিফিন বাটির উপরের বাটিতে বিরিয়ানি ভরে নিচের বাটিতে টাকা দিত, আর সেই স্টাফরা টাকা নিয়ে তার ভেতরে রেভিনিউ স্ট্যাম্প ভরে দিত, আর এই টিকিটগুলো রিজেক্ট দেখাতো। এটা দেখে আব্দুল আর কৌশল দুজনে মিলে প্ল্যান করে সেখানে থাকা একজন মোটা অফিসারকে তাদের হয়ে কাজ করার জন্য ঘুষ অফার করবে। কিন্তু এখানে ঘটে আবার আরেক কাণ্ড। পরদিন দেখা যায় ঘুষের বিনিময়ে সেই লোকটা তাদের টিকিট না দিয়ে তাদের জন্য অনেকগুলো বাতিল স্ট্যাম্প পেপার নিয়ে এসেছে। কিন্তু তারা তো জানতো না স্ট্যাম্প পেপার দিয়ে তারা কি করবে, তাই তারা স্ট্যাম্প পেপারগুলো আবারও ফেরত দিতে যায়। কিন্তু কলকাতা গ্যাংয়ের লোকেরা কিভাবে যেন বুঝতে পেরে তাদের উপর হামলা করে। আব্দুল সেখান থেকে কোনোভাবে বেঁচে ফেরে, কিন্তু সে ছিল অনেক বুদ্ধিমান, তাই তার মাথায় ঘুরতে থাকে এই স্ট্যাম্প পেপার দিয়ে কিভাবে ব্যবসা করা যায়। এজন্য সে পরদিন সেই মোটা অফিসার যে কলকাতা গ্যাংয়ের লোকদের কাছে মার খেয়ে হাসপাতালে ভর্তি ছিল তার কাছে যায় ওই স্ট্যাম্প পেপার সম্পর্কে একটু খোঁজ খবর নিতে। সেখানে অফিসারই তাকে বলে একটা স্ট্যাম্প পেপারের কাছে ওই ডাক টিকিট কিছুই না, কারণ স্ট্যাম্প পেপার জায়গায় জায়গায় বিক্রি হয়, আর এই পেপার বিক্রি করে আমাদের সরকার বছরে প্রায় 33,000 কোটি টাকা ইনকাম করে। যে কোনো ধরনের লেনদেন কিংবা কারো কাছে ধার নেওয়া, এমনকি কেউ মারা গেলেও এই স্ট্যাম্প পেপারের ব্যবহার করা হয়। তাছাড়া কেউ যদি ঘর বেচতে চায় বা নতুন করে শুরু করতে চায় সেক্ষেত্রেও এই স্ট্যাম্প পেপার লাগবেই লাগবে। সবকিছু শুনে আব্দুল করিম চিন্তা করে এরকম একটা ব্যবসায়ী তো সে এতদিন ধরে খুঁজছিল, তাই যেভাবেই হোক এই ব্যবসাটাকে সেট আপ করে শুরু করতে হবে। আব্দুল করিম আর কৌশল খোঁজ নিয়ে জানতে পারে মহারাষ্ট্রের নাসিক নামক একটা জায়গায় সরকারি প্রেসে স্ট্যাম্প পেপারগুলো ছাপানো হয়, যেখানে সিকিউরিটি এত বেশি যে সেখানে ঢোকা প্রায় অসম্ভব ছিল। এরপর সেগুলো ট্রেনে করে মুম্বাইতে নিয়ে আসা হয়। তখন তারা চিন্তা করে এখান থেকেই তাদের কিছু একটা করতে হবে, তাই স্টেশন মাস্টারকে কিছু টাকা দিয়ে তারা হাত করে ফেলে, আর তার কাছ থেকে ট্রেনের কার্ভ সিন্দুকের তালার চাবি এবং সিল ম্যানেজ করে ফেলে। এরপর তারা ওখান থেকে নকল স্ট্যাম্প পেপার ছাপানোর জন্য একজন আর্টিস্টের কাছ থেকে প্রিন্টিং প্লেটও বানিয়ে নেয়, আর একটা বন্ধ প্রিন্টিং প্রেসের মেশিনে শুরু করে তাদের এই জাল স্ট্যাম্প পেপার ছাপানোর কাজ। স্ট্যাম্প পেপার ছাপানো হয়ে গেলে কৌশল বলে, চলো আমরা ওই স্ট্যাম্প পেপারগুলো বাজারে বিক্রি করি। কিন্তু আপনারা তো জানেন আব্দুল করিম ছিল খুবই বুদ্ধিমান, তাই সে বলে আমরা যদি এই নকল স্ট্যাম্প পেপার বাজারে বিক্রি করতে যাই তাহলে খুব শীঘ্রই ধরা পড়ে যাব। কিন্তু আমাদের এই নকল স্ট্যাম্প পেপার যদি ওই আসল স্ট্যাম্প পেপারের সঙ্গে বদল করে নেওয়া যায় তাহলে আমাদের আর ধরা পড়ার কোনো ভয়ই থাকবে না। তাছাড়া এগুলো যখন আসল স্ট্যাম্প পেপারের সঙ্গে বদল করে নেওয়া যাবে সঙ্গে সঙ্গে সেগুলো দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, তখন সরকার কোনোভাবেই বুঝতে পারবে না এগুলো কারা করেছে। তাই সরকার ধরতে না পেরে সেই নকল স্ট্যাম্প পেপারগুলো রিজেক্টই করে দেবে। আর এই কাজটা করতে গেলে তাদের 6 মিনিটের মধ্যে সেই চলন্ত ট্রেনে উঠতে হবে, সেখানে স্ট্যাম্প পেপারগুলো অদল বদল করে আবারও সেই তালার উপর সরকারি সিল লাগিয়ে দিতে হবে, যেটা ওই স্টেশন মাস্টার তাদেরকে দিয়ে দিয়েছে। এভাবেই তারা সবকিছু করে ফেলে। এত জল্পনা কল্পনা করে তারা আসল স্ট্যাম্প পেপার চুরি তো করলো, কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। তারা এই আসল স্ট্যাম্প পেপারগুলো কোথায় বিক্রি করবে? সাধারণত একটা লোক একবারে 2-3টার বেশি স্ট্যাম্প পেপার কিনেই না, আর একজন উকিলের এক সপ্তাহ হয়তো 10 থেকে 12টা স্ট্যাম্প পেপার লাগে। তাই তারা যদি এভাবে সারাদিন ঘুরে ঘুরে স্ট্যাম্প পেপার বিক্রি করে তাহলে হয়তো তারা মাসে 30 থেকে 40,000 টাকার বেশি ইনকাম করতেই পারবে না। আব্দুল এই 30-40,000 টাকা নিয়ে একদমই খুশি ছিল না, কারণ এত অল্প টাকা ইনকাম করার জন্য তো সে এ পথে নামেনি। প্রথম মাসের ইনকামের টাকা দিয়ে তার একটা নাইট ক্লাবে ফুর্তি করতে যায়, আর সেখানে গিয়ে নাইট ক্লাবের নর্তকীকে দেখে আব্দুল তার প্রেমে পড়ে যায়। যাই হোক, আব্দুল খোঁজ নিয়ে জানতে পারে কর্পোরেট হাউসগুলোর প্রত্যেক মাসে কয়েক হাজার স্ট্যাম্প পেপারের প্রয়োজন হয়, তাই তারা পরদিনই এক কর্পোরেট হাউসের লোকের সঙ্গে কথা বলতে যায়। আর সেখানে গিয়ে তারা 100 টাকার স্ট্যাম্প পেপার 80 টাকায় আর 300 টাকার স্ট্যাম্প পেপার 250 টাকায় দিতে চায়। সবকিছুই যখন ঠিক করে এনেছিল তখনই তারা জানতে পারে স্ট্যাম্প পেপার বিক্রির জন্য লাইসেন্স না থাকলে কর্পোরেট হাউসগুলো তাদের কাছ থেকে স্ট্যাম্প পেপার কেনেই না।
এ কথা শুনে আব্দুল স্ট্যাম্প পেপার বিক্রির লাইসেন্স করতে দেয়, কিন্তু এখানে হয় আবার আরেক সমস্যা। আব্দুল জানতে পারে এই লাইসেন্স বের হতে 3 বছরেরও বেশি সময় লাগতে পারে। তখন আবার ভারত মুসলিমের দাঙ্গা চলছিল, তাই পুলিশ অস্ত্র আর মদ খোঁজার জন্য চারদিকে তল্লাশি করত। সেরকমই একদিন পুলিশ তল্লাশি করতে করতে তাদের প্রেসে ঢুকে পড়ে, আর সেদিন তারা প্রায় ধরা পড়তে পড়তে বেঁচে যায়। আব্দুল চিন্তা করে এভাবে একদিন হয়তো তাদের নকল স্ট্যাম্প বানানোর কারখানাটা পুলিশ ধরেই ফেলবে। আব্দুল তো অনেক বুদ্ধিমান ছিল, তাই সে ভেবেচিন্তে একটা প্ল্যান বের করে। সে ভাবে যেভাবেই হোক পুলিশকে তার হাত করতেই হবে। তাই স্থানীয় একটা দরগা মেরামত করার জন্য সে 40,000 রুপি দান করবে। তবে তার যেহেতু মেইন উদ্দেশ্য ছিল পুলিশকে হাত করা, তাই সে টাকাটা পুলিশ ফান্ডের মাধ্যমে দেয়। এতে করে পুলিশকে সে হাত করে ফেলে। আর এই টাকাটা যেহেতু আব্দুল ডোনেট করেছে, তাই তার নামডাকও চারদিকে ছড়িয়ে পড়ে। আব্দুল তো পুলিশকে হাত করে ফেললো, কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। সে যদি স্ট্যাম্প পেপার বিক্রি করার জন্য লাইসেন্স তৈরি করতে না পারে, তাহলে এত স্ট্যাম্প পেপার ছাপিয়েও তার কোনো লাভই হবে না। তাই সে প্ল্যান করে স্থানীয় এমএলএর এনজিওতে একটা মোটা অঙ্কের টাকা ডোনেট করে। এরপর এমএলএ আব্দুলকে নিয়ে যায় লাইসেন্স অফিসের অফিসারের কাছে, কিন্তু সেখানে গিয়ে তাদের কাজ হয় না। এমএলএর কথায় অফিসার আব্দুলের লাইসেন্সটা দেয় না। কি আর করা যাবে, এবার আব্দুলকে আবারও একটা নতুন প্ল্যান করতে হবে। তাই সে মন খারাপ করে প্রেসে ফিরে যায় আর কি করা যায় সেটা নিয়ে ভাবতে থাকে। কিন্তু এখানে আবার আরেক সমস্যা বাধে। কৌশল আব্দুলের কাজে মোটেও খুশি ছিল না, কেননা আব্দুল যে টাকাগুলো অন্য মানুষদের খাইয়ে বেড়াচ্ছে সে টাকাগুলো মোটেও তার একার ছিল না। তাছাড়া কৌশলের কাছে এভাবে অল্প অল্প স্ট্যাম্প পেপার বিক্রি করে মাসে 20 থেকে 30,000 টাকা কামানোই অনেক ভালো ছিল। আব্দুল এমএলএকে এত টাকা ঘুষ দেওয়ার পরেও লাইসেন্স পায়নি। কৌশল এটা শুনে আব্দুলের উপর ক্ষেপে যায় আর তাকে খুব মারধর করতে থাকে। এভাবে মারামারি করতে করতে তারা এক পর্যায়ে আলাদা হয়ে যায়। তাই আব্দুল আবারও প্ল্যান করে এমএলএর কাছে চলে যায় আর তাকে গিয়ে বলে, কিছুদিন পরে তো ইলেকশন আসছে, তাই আপনি একা সামলাতে পারবেন না। আপনি যদি আমার লাইসেন্সের একটা ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে আপনার ইলেকশনের সমস্ত খরচ আমার। এই কথা শুনে এমএলএ আব্দুলকে তাদের হেড অফিসে নিয়ে যায় আর সেখানে গিয়ে এক ম্যাডামের সঙ্গে আব্দুলের পরিচয় করিয়ে দেয়। আর এখানে গিয়েই সেই ম্যাডামকে নির্বাচনের খরচ বাবদ একটা মোটা অঙ্কের ডোনেশন দিতে চাইলে ম্যাডাম তার কথার জালে ফেসে স্ট্যাম্প পেপার বিক্রির লাইসেন্স তৈরি করে দেওয়ার কথা বলে। এরপর আব্দুল 1 সপ্তাহের মধ্যেই তার লাইসেন্সটা পেয়ে যায়। লাইসেন্স পাওয়ার পরে আব্দুল তাদের ঝগড়ার কথা ভুলে গিয়ে কৌশলের সঙ্গে দেখাও করতে যায়, কিন্তু কৌশল ছিল খুব জেদি আর একরোখা, তাই সে আব্দুলকে তাড়িয়ে দেয়। এভাবেই আস্তে আস্তে যখন আব্দুলের কাজ বেড়ে যাচ্ছিল, তখন সে তার ছোট ভাই সেলিমকে গ্রাম থেকে তার কাছে নিয়ে আসে আর এমএলএর 2 জন লোককে নেয়। প্রতিদিন তারা স্ট্যাম্প থেকে পেপার চুরি করে আর সেগুলো নতুন নতুন লোকের কাছে বিক্রি করে। তারা 4 জন মিলে এই ব্যবসা চালাতে থাকে। ধীরে ধীরে আব্দুলের ব্যবসা ফুলে ফেপে উঠতে থাকে আর এই কাজের জন্য ঘুষ পৌঁছে যেতে থাকে ক্ষমতাবানদের পকেটে। এভাবেই তার কাজগুলো খুব ঠিকঠাকভাবেই চলছিল। আব্দুল তার পরিবারকে নিয়ে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে থাকে আর এতে তার পরিবারও খুবই খুশি হয়। দেখতে দেখতেই একসময় ইলেকশন চলে আসে। ক্ষমতার পালা বদলে আসে নতুন পার্টির নতুন নেতা। কিন্তু আব্দুলের মতো ব্যবসায়ীদের কাছে এই সব কিছুই মূল্যহীন। এই ইলেকশনে ইমানদার নামে একজন লোক ক্ষমতায় আসে। আব্দুল তাকেও টাকা খাইয়েই হাত করে ফেলে। কিন্তু এই নেতার কথাতে কাজ করে প্রথমবারের মতো আব্দুল বড় ধরনের একটা ধরা খায়। শহরে একজন শীর্ষ ধনীর মৃত্যুর পর তার যমজ 2 ছেলের মধ্যে জমি জমা নিয়ে গ্যাঞ্জাম বেঁধেছিল। এই নেতার কথায় আব্দুল সেই 2 যমজ ছেলের একজনের পক্ষে কয়েক বছর আগের ডেটে একটা নকল স্ট্যাম্প পেপারে জাল দলিল বানিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো আদালতে প্রমাণ হয়ে যায় এটা নকল স্ট্যাম্প পেপারে বানানো হয়েছিল। এরপর থেকে মানুষের মনে একটা ভয় ধরে যায়। সবাই ভাবতে থাকে যে স্ট্যাম্প পেপারে চুক্তি করে জমি কিনেছি, সেই স্ট্যাম্প পেপারও আদৌ আসল তো। এরপর কোর্ট থেকে আব্দুলের স্ট্যাম্প পেপার বিক্রির লাইসেন্স বাতিল করে তাকে জেলে নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। কিন্তু পুলিশের প্রায় সব লোকে আব্দুলের কাছ থেকে টাকা খেত, তাই আব্দুলকে তারা জেলে না দিয়ে বাসায় যেতে দেয়। কিন্তু এই খবরটা আশেপাশে ছড়িয়ে পড়লে পুলিশ কমিশনার অনেক চাপে পড়ে যায়। তাই পুলিশ বাধ্য হয়েই আব্দুলকে আবারও জেলে দেয়। আর এবার আব্দুল যেন কারো নাম ফাঁস না করে দেয়, এজন্য তারা আব্দুলকে জেলের মধ্যে বিশেষ সুযোগ সুবিধা দিতে থাকে। এবার জেলে আব্দুলের সঙ্গে পরিচয় হয় জেকে নামের এক লোকের, যে পেশায় ছিল একজন মেকানিক। জেকে আব্দুলকে বলে জেল থেকে বের হয়ে যদি তার স্ট্যাম্প পেপার বানানোর মেশিনে কোনো সমস্যা হয়, তাহলে সে যেন জেকে ডাকে। কিন্তু আব্দুলকে এভাবে জেলে নিয়ে যাওয়ায় তার শ্বশুর শওকত সাহেব আব্দুলের কাছে তার মেয়ের ডিভোর্স চায়। কিন্তু আব্দুলের স্ত্রী নাফিসা তাকে অনেক ভালোবাসত, তাই সে ডিভোর্সটা নিতে রাজি হয় না। যাই হোক, পুলিশ যেহেতু সব জেনেই গিয়েছিল, তাই আপাতত ট্রেন থেকে আর স্ট্যাম্প পেপার চুরি করা যাবে না। তাছাড়া আশেপাশের পরিবেশ ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনোভাবেই তাদের কাজ শুরুও করা যাবে না। এজন্য সে তার ব্যবসা আপাতত কিছুদিন বন্ধ রেখে জেকের সঙ্গে দেখা করতে চলে যায়। এবার আব্দুল পরিকল্পনা করে সে আর চুরি করবে না, অবিকল সরকারের মতো করেই স্ট্যাম্প পেপার ছাপাবে। সে এমন স্ট্যাম্প পেপার বানাবে যেটা দেখে মানুষ কোনোভাবেই বুঝতে পারবে না এটা আসল না নকল। আর জেকে সাহায্য নিয়ে সরকারি অফিসের 2 জন অফিসারকেও আব্দুল হাত করে ফেলে।
এরপর সেখানে তারা 4 জন বসে একটা প্ল্যান বানিয়ে ফেলে। আসলে সরকারি অফিসের মেশিনগুলো 4 থেকে 5 বছর হওয়ার পর নষ্ট হয়ে গেলে সেগুলো নিলাম করে বিক্রি করে দেয়, কিন্তু এই মেশিন বিক্রি করার আগে সেগুলো অনেকগুলো অংশে ভাগ করে নেওয়া হয়। এরপর গোটা মেশিনটা এক কোম্পানির কাছে বিক্রি না করে এক একটা ভাগ এক এক কোম্পানির কাছে বিক্রি করা হয়, যাতে পুনরায় এই মেশিনগুলো কেউ এক না করতে পারে। আর এই প্রিন্টিং প্লেটটা অডিট কমিটির সামনে কেটে নষ্ট করে ফেলা হয়। আব্দুল প্ল্যান করে এরকমই একটা নষ্ট মেশিন তারা কিনবে, কিন্তু এই কাজটা করতে হলে তাদের ওই অফিসের সিনিয়র ডেপুটি ম্যানেজার মধুসূদন মিত্রাকে তাদের সঙ্গে নিতে হবে। কেননা যখন কোনো মেশিন বন্ধ করে দেওয়া হয় তখন মধুসূদন আর সরকারি অফিসারদের সামনেই সেই মেশিনের বিভিন্ন পার্ট আলাদা করা হবে। কিন্তু এখানে বাধে আরেক সমস্যা, মধুসূদনকে তাদের সঙ্গে যুক্ত করা এতটাও সহজ ছিল না, কেননা তিনি ছিলেন খুবই সৎ মানুষ। তাই আব্দুল যখন তাকে ঘুষ দিতে যায় তখন মধুসূদন তাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। এ কারণে আব্দুলের জেদ আরও বেড়ে যায়। তাই সে তার বাড়ি বন্ধক রেখে সেই টাকা দিয়ে মধুসূদনের প্রমোশন করায়, যাতে আব্দুল তার প্ল্যান সাকসেস করতে পারে। আসলে আব্দুল সবসময় বিশ্বাস করত প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দুর্বল পয়েন্ট আছে, আর প্রত্যেকটা মানুষকেই কেনা যায়, শুধু এক একজনের দাম এক এক রকম হয়। তাই আব্দুল খোঁজ নিয়ে জানতে পারে ম্যানেজার মধুসূদন গত 12 বছর ধরে খুব সততার সাথেই কাজ করে আসছে, কিন্তু তার কোনো প্রমোশনই হয়নি। তাই সে এমএলএকে নিয়ে মন্ত্রীর কাছে মধুসূদনের প্রমোশনের ব্যবস্থা করতে যায়, কিন্তু মন্ত্রী এখানে টাকা না নিলেও মন্ত্রীর পিএস সেই প্রমোশনের জন্য 25 লক্ষ টাকা নেয়। আব্দুলের প্ল্যান ছিল মধুসূদন বুঝুক যে প্রমোশনের জন্য সে 12 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আজ আব্দুল ঘুষ দিয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যে তার প্রমোশন করিয়ে দিল। এরপর মধুসূদনের মনে এই ব্যাপারটা খুব ভালোভাবে আঘাত করে। সে ভাবে সরকার তার 12 বছরের ইমানদারির কোনো মূল্যই দিল না, অথচ এই আব্দুল ঘুষ দিয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যে তার প্রমোশন করিয়ে দিল। তাই এক প্রকার ক্ষোভেই মধুসূদন আব্দুলের হয়ে কাজ করতে রাজি হয়ে যায়। এবার একটা নষ্ট মেশিনের বিভিন্ন অংশ আব্দুলের দলের বিভিন্ন লোকের কাছে বিভিন্ন কোম্পানির নামে মধুসূদন বিক্রি করে দেয়। সেই সাথে আসল প্রিন্টিং প্লেটটা আব্দুলের কাছে দিয়ে দেয়, আর নকল প্রিন্টিং প্লেটটা সবার সামনে নষ্ট করে দেয়। এরপর সেই মেশিনের সব পার্টগুলো আব্দুলের মুম্বাইয়ের প্রিন্টিং প্রেসে সেট করা হয়। এদিকে মধুসূদনের সাহায্যে স্ট্যাম্প পেপারে ব্যবহার করা কালি আর কাগজেরও ব্যবস্থা করে ফেলে। ব্যাস, শুরু হয়ে গেল আব্দুলের স্ট্যাম্প পেপার বানানোর কাজ। কিন্তু আব্দুলকে তো এগুলো বিক্রিও করতে হবে, যেহেতু আব্দুল আগে একবার এই স্ট্যাম্প পেপার জালিয়াতির কেসে ধরা পড়েছিল, সে সময় তার লাইসেন্সটা হারিয়ে ফেলেছিল। তাই সে সিদ্ধান্ত নেয় এবার আর নিজের নামে লাইসেন্স করাবে না, সে তার দলের অন্য লোকদের নামেই লাইসেন্স করাবে। প্ল্যান মতো সে ঘুষ দিয়ে তার অন্য সঙ্গীদের নামে লাইসেন্স বের করে ফেলে। এরপর থেকে আব্দুল আর টাকা কামাই করে না, এখন সে টাকা তৈরি করে। সে এত টাকা কামাই করে যে তার একটা রুম ভরে যায়। এরপর থেকে সে আরও নতুন অফিস খোলা শুরু করে। এদিকে আব্দুল যাদেরকে টাকা দেয় তারা কেউই জানে না আসলে আব্দুলের ইনকাম কত। আসলে যদি তারা আব্দুলের ইনকাম সম্পর্কে জানতে পারে তাহলে আজ যে 1 লক্ষ টাকা দিলে খুশি, সে কাল 50 লক্ষ টাকা দিলেও খুশি হবে না। আব্দুলের টিমে সোলেমান নামে একজন লোক ছিল যে টাকা দিয়ে ফুর্তি করতে ভালোবাসত, তাই সে টাকা দিয়ে অনেক দামি একটা বাইক কিনে নিয়ে আসে। এটা দেখে আব্দুল খুবই রেগে যায় আর তাদেরকে সতর্ক করে দেয় এই কথা বলে যে তাদের যে টাকা আছে তা বাইরের লোকদের দেখানো যাবে না। আব্দুল যেহেতু স্ট্যাম্প বিক্রি করত, তাই সে তার ছোট ভাই সেলিমকে গ্রামে একটা লাইসেন্স বানিয়ে দিয়েছিল স্ট্যাম্প বিক্রি করার জন্য। এভাবে সে সবকিছু তার হাতের মুঠোয় নিয়ে এসেছিল। কিন্তু সমস্যা হয়, তার ভাই সেলিম যখন স্ট্যাম্প পেপারে সেল করছিল তখন সেখানকার এমএলএ ফাহিম শেখ পুলিশ দিয়ে সেলিমকে ধরে নিয়ে যায়। এই কথা শুনে আব্দুল দ্রুত সেই ফাহিম শেখের সঙ্গে দেখা করে তাকে 15% কমিশন দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ফাহিম শেখ এতেও রাজি হয় না। সে তার নিজের বিভিন্ন বিজনেসে আব্দুলকে টাকা ইনভেস্ট করতে বলে। আব্দুল কোনো উপায় না পেয়ে তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু এত টাকা ফাহিম শেখকে দিয়ে দেওয়ার জন্য সে ভেতরে ভেতরে খুবই রেগে যায়। সে ভাবে এত রিস্ক নিয়ে কাজ করবো আমি, আর তার একটা বড় অংশ পলিটিশিয়ানরা নিয়ে যাবে। তাই সে সেলিমকে বলে এখন থেকে এলাকায় জনপ্রিয় হবার চেষ্টা করতে, কারণ সামনের নির্বাচনে সে সেলিমকে এই পোস্টে নির্বাচন করাবে। আর সেলিম যদি এমএলএ হয়ে যায় তাহলে তার আর ব্যবসা করতে সমস্যাই হবে না। জনপ্রিয় হওয়ার জন্য তারা প্রথমে এলাকার সব মুরব্বীদেরকে তাদের খরচে আজমির শরীফে পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু এর মধ্যেই আব্দুলের শ্বশুর শওকত সাহেব গুরুতর অসুস্থ হয়ে মারা যায়। এরপর থেকেই আব্দুল হয়ে যায় ওই পরিবারের প্রধান কর্তা। কিন্তু কথায় আছে না, যার যত আছে সে তত চায়। তাই এত টাকা ইনকাম করার পরেও আব্দুলের ক্ষুধা যেন কিছুতেই মিটছিল না। আব্দুল জানতো যে স্ট্যাম্প পেপার কিনতে গেলে লোকেরা সরকারি অফিসে আগে খোঁজ নেয়, সেখান থেকে 70% লোকই স্ট্যাম্প পেপার কেনে, আর মাত্র 30% লোক আব্দুলের কাছ থেকে স্ট্যাম্প পেপার নিতে চায়। তাই যদি কোনোভাবে সরকারি মেশিনগুলো কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় তাহলেই বাজারে স্ট্যাম্প পেপারের অভাব হবে।
আর তার বানানো স্ট্যাম্প পেপারগুলোর চাহিদাও বেড়ে যাবে। এই কারণে সে মধুসূদনকে অনেক টাকা ঘুষ দিয়ে সরকারি প্রেসে একটা টেকনিক্যাল ফল্ট তৈরি করে মেশিনগুলো নষ্ট করে দেয়। তখন সারা ভারতে স্ট্যাম্প পেপার ছাপানো বন্ধ হয়ে যায়। এই সুযোগে আব্দুল তার কারখানায় তৈরি স্ট্যাম্প পেপারগুলো সাপ্লাই দিতে থাকে। এদিকে আব্দুল তার ভাইকে নির্বাচনে জেতানোর জন্য অনেক ব্যস্ত সময় পার করছিল। তখন তার দলের সেই সোলেমান নামের ছেলেটা স্ট্যাম্প পেপার চুরি করে বাইরে বিক্রি করত। কিন্তু কথায় বলে না, চোরের শতদিন আর গৃহস্থের একদিন। আব্দুল একদিন সোলেমানের চোরামি ধরে ফেলে। আব্দুল মনে করত এই লাইনে সবচেয়ে জরুরি হলো বিশ্বস্ততা, কিন্তু সুলেমানকে ধরে ফেলার পরেও সে বড় গলায় বলতে থাকে তাকে যদি আব্দুল চোর বলে তাহলে সেও তো একজন চোর। এই কথা শুনে আব্দুল খুব রেগে যায় আর ব্যাট দিয়ে পিটিয়ে এক পর্যায়ে সে সুলেমানকে মেরেই ফেলে। কিন্তু সুলেমানকে মারার পর আব্দুল মেন্টাল ট্রমায় ভুগতে থাকে। মানে সে বিভিন্ন মানুষের চেহারার মধ্যে সুলেমানকে দেখতে লাগে। এর মধ্যেই নির্বাচনে নতুন সরকার ক্ষমতায় আসে। নতুন মুখ্যমন্ত্রী যাদব এসে লোকজন দিয়ে আব্দুলের কারখানায় আগুন ধরিয়ে দেয়। কিন্তু আব্দুল ছিল খুবই বুদ্ধিমান, তাই সে সময় নষ্ট না করে টাকা দিয়ে যাদবের সঙ্গে বন্ধুত্ব করে ফেলে। সেই সাথে যাদবের জায়গায় নতুন ওয়ার্কহাউস বানিয়ে যাদবকে পার্টনারও বানিয়ে ফেলে। এভাবেই আস্তে আস্তে সব দলের সঙ্গে আব্দুলের ভালো সম্পর্ক হয়। তার ব্যবসাও দ্রুত গতিতে বাড়তে থাকে। এদিকে আব্দুলের টাকার দাপটে সেলিমও এমএলএ হয়ে যায়। কথা আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। তাই আব্দুল সব বাধা বিপত্তি দূর করে যখন তার ব্যবসাকে একটা নতুন লুক দিয়ে ফেলেছে, তখনই তার মাথায় চাপে নারীর নেশা। ওই যে সেই নাইট ক্লাবের নর্তকীর প্রেমে পড়ে যায় আব্দুল। তাই একদিন আব্দুল জেকেকে সঙ্গে করে ওই নাইট ক্লাবে যায় ওই নর্তকীর নাচ দেখতে। তখন আব্দুলের পছন্দের সেই নর্তকীর সঙ্গে নাচার জন্য শহরের এক ধনী লোক টাকা উড়াতে থাকে। তার দেখা দেখি আব্দুলও টাকা উড়ায়। কিন্তু তখন আব্দুলের কাছে এত বেশি টাকা না থাকায় ওই ধনী লোকটা আব্দুলকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তখন আব্দুল রেগে গিয়ে তার অফিসারের ক্যাশিয়ারকে আরও টাকা নিয়ে আসতে বলে। কিন্তু জেকে তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু আব্দুল তার কথা না শুনে রাগে ওই নর্তকীর উপর প্রচুর টাকা উড়ায়। এরপর সেই রাতে ওই ড্যান্সারকে নিয়ে আব্দুল একটা হোটেলে রাত কাটায়। রাতভর ফুর্তি করার ফলে সকালবেলা পুলিশের ফোন পেয়ে আব্দুল জানতে পারে রাগের মাথায় সে রাতে নাইট ক্লাবে 90 লক্ষ টাকা নষ্ট করেছে। এরপর সেই কথাগুলো চারদিকে ছড়িয়ে পড়লে একের পর এক নেতারা তার কাছে ফোন দিতে থাকে আর সবাই আব্দুলের কাছে অনেক বেশি টাকা ডিমান্ড করতে থাকে। মানে এখন থেকে তাদের ঘুষের পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে। সারা জীবন আব্দুল যে ভয়টাই পাচ্ছিল, আজকে তার সেই ভয় বাস্তবে রূপ নিয়েছে। এদিকে আবার 2001 সালে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক জিবরানকে অপহরণ করে নিয়ে যায় কর্ণাটকের খুব দুর্ধর্ষ একজন ডাকাত আর মুক্তিপণ হিসেবে 15 কোটি রুপি চায়। এই অপহরণে কর্ণাটকের সাধারণ জনগণ প্রিয় অভিনেতার মুক্তিপণের দাবিতে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। কিন্তু সরকার কিছুতেই তাদেরকে 15 কোটি টাকা মুক্তিপণ দিতে রাজি হয় না। তখন সিএম সাহেবের পিএ তাকে পরামর্শ দেয় আগের রাতে আব্দুল করিম এক নর্তকীর পেছনে যখন 90 লক্ষ রুপি উড়াতে পেরেছে, তার মানে ওর কাছে আরও কত শত কোটি টাকা আছে। তাই আব্দুলকে চাপ দিয়ে মুক্তিপণের টাকাটা তার কাছ থেকেই বের করতে হবে। এদিকে আব্দুলের সঙ্গে সরকারি যে লোকদের পরিচয় ছিল তাদের সবার টাকা বাড়িয়ে দিতে হচ্ছে। আব্দুল তখন বুঝতে পেরেছিল তার এক রাতে করা ভুলের মাসুল তাকে আরও অনেকভাবে দিতে হবে। যখন ভাড়াটিয়া সাহেবকে আগে মাসে 1 লক্ষ রুপি দিতে হতো, আর এই ঘটনার পর এখন সপ্তাহে সে 3 লক্ষ রুপি দাবি করে। আপনারা আগেই জেনেছেন আব্দুল খুবই বুদ্ধিমান, তাই সে তার লোকদের সঙ্গে ফোনে কথা বলে সরকারি কর্মকর্তাদের নতুন করে ঘুষের পরিমাণ ঠিক করে। কিন্তু সেখানে আরও একটা কাজ করে। এ পর্যন্ত সে যত সরকারি কর্মকর্তাদের সাথে ঘুষের ডিল করত সবকিছুই সে ক্যাসেটে রেকর্ড করে রাখত, কারণ সে যদি কখনো ফেসে যায় তাহলে এই ক্যাসেট দেখিয়ে বড় বড় নেতাদের ব্ল্যাকমেল করে সে যেন মুক্তি পেতে পারে। যাই হোক, এই মুক্তিপণের টাকা আব্দুলের কাছ থেকে নেওয়ার জন্য উপর থেকে নির্দেশ আসে সেই মিনিস্টার ফাহিম শেখের কাছে। তাই ফাহিম শেখ আব্দুল করিমের কাছে ফোন দিয়ে সবটাই খুলে বলে। এদিকে আব্দুল করিম কিন্তু আরও শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, তাই 15 কোটি টাকা তার কাছে কিছুই ছিল না। কিন্তু একজন ব্যবসায়ী সবসময় তার কিসে লাভ সেটাই খুঁজতে থাকে। এজন্য আব্দুল করিম ফাহিম শেখের কাছে একটা ডিমান্ড করে, সেটা হলো সে সরকারকে সে মুক্তিপণের 15 কোটি টাকা দেবে, কিন্তু তার বিনিময়ে তার ভাই সেলিমকে কর্ণাটকের কোন এক দপ্তরের মিনিস্টার বানিয়ে দিতে হবে। এই কথা শুনে ফাহিম সঙ্গে সঙ্গে সিএম এর পিএসকে জানায়। এমপি ব্যাপারটা এতটুকু ভালোভাবে নেয় না, কিন্তু আব্দুলের জন্য সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে। আগের দিন রাতে যেহেতু সে বাড়ি গিয়ে নর্তকীর পিছনে 90 লক্ষ টাকা নষ্ট করেছে, এই ব্যাপারটা যেমন চারদিকে ছড়িয়ে পড়েছিল তেমন পেপারে উঠে গিয়েছিল। তাই তার বাড়িতে থাকা স্ত্রী আর সন্তানরা সেই খবরটা দেখে আব্দুলকে কিছু না বলে তার স্ত্রী মেয়েকে সঙ্গে নিয়ে তার বাবার বাসায় চলে যায়। অন্যদিকে সিএম এর পিএস আরও অন্যান্য সরকারি কর্মকর্তারা কোনোভাবেই আব্দুলের প্রতি খুশি ছিল না। তাই তারা পরামর্শ করে পুলিশকে বলে আব্দুল করিমের ট্রাকে রেইড দিতে। এদিকে রেইড হওয়ার আগেই আব্দুলের সাথে সুলেমানের মা দেখা করতে আসে।
আপনাদের মনে আছে সোলেমানকে, যে আব্দুলের কাছ থেকে স্ট্যাম্প পেপার চুরি করে বাইরে বিক্রি করত? তাই আব্দুল তাকে একদিন মেরেই ফেলেছিল, কিন্তু তার মা এখনো জানে না তার ছেলে বেঁচে আছে নাকি মারা গেছে। সে যে কয়বার আব্দুলের কাছে তার ছেলের খোঁজ নিতে এসেছে, আব্দুল তাকে বুঝিয়েছে তার ছেলে দুবাই চলে গেছে। তখন আবারও আব্দুল হ্যালোসিনেশনে ভোগে। তার আশেপাশে মানুষের মধ্যে সে সোলেমানকে দেখতে পায়। চারদিকে এত চাপে সে তখনই ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে আবার পুলিশ তার ট্রাকে রেড দেয়, আর সেখান থেকে 90 লক্ষ রুপি মূল্যের স্ট্যাম্প পেপার জব্দ করে। আর এই ব্যাপারটা নিয়ে সারা দেশে আবারও তোলপাড় লেগে যায়। স্ট্যাম্প পেপারগুলো আসলে নকল ছিল না, কিন্তু সরকারি স্ট্যাম্প পেপার বিক্রি করার জন্য তার কাছে কোনো লাইসেন্সও ছিল না। তাই সংসদে বিরোধী দলগুলো বলতে থাকে এই স্ট্যাম্পগুলো সরকারের সাহায্যে আব্দুল চুরি করেছে। ওদিকে হাসপাতালে আব্দুলের জ্ঞান ফিরলে সে ট্রাকে রেইড হওয়ার কথা জানতে পারে। সে যেহেতু অনেক বুদ্ধিমান ছিল, তাই সে বুঝে যায় মুক্তিপণের 15 লক্ষ টাকা না দেওয়ায় সরকার তার বিরুদ্ধে এরকম অ্যাকশন নিচ্ছে। আব্দুল বুঝতে পারে সরকারের সাথে পাঙ্গা নিয়ে সে টিকতে পারবে না, যেভাবে হোক তাকে সরকারকে হাতে রাখতেই হবে। তাই সে আর ঝামেলা না বাড়িয়ে সিএমের পিএসের কাছে টাকা ভর্তি 15টা ব্রিফকেস নিয়ে যায়। আর সেখানে গিয়ে ওই ট্রাকের মালামাল সহ তার যত লোককে ধরেছে সেগুলোকে ছেড়ে দিতে বলে। আর সেখানে সে তাদেরকে আরও বলে ওই স্ট্যাম্প পেপার নিয়ে যদি তারা বেশি ঘাটাঘাটি করতে যায়, তাহলে এর সঙ্গে যত সরকারি কর্মকর্তারা আছে তারাও কিন্তু ফেঁসে যাবে। তাই এই 15 কোটি টাকা দেওয়ার বিনিময় সে যেন আগামী বছর তার ভাইকে একটা মন্ত্রিত্বের পদ দেয়। এরপর আব্দুলের দেওয়াই টাকা দিয়ে মিস্টার জিবরানকে সরকার ছাড়িয়ে নেয়। সুপারস্টারের মুক্তির পর সারা দেশ আনন্দে ভাসছিল। তখন আব্দুলের জন্য অপেক্ষা করছিল এক ভয়ানক সত্য। হসপিটালের ডাক্তার আব্দুলের রক্ত পরীক্ষা করে জানায় তার রক্তে HIV পজিটিভ পাওয়া গেছে। তাই এখন থেকে যেন সে তার স্ত্রীর সাথে আর মেলামেশা না করে। এই কথা শুনে আব্দুলের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার এমন সমস্যা কোথা থেকে হয়েছে। তাই সে দ্রুতই সেই নর্তকীর কাছে চলে যায়, কিন্তু নর্তকী তাকে জানায় তাদের নিয়মিত রক্ত পরীক্ষা করা হয়, আর তার রক্তে এরকম কোনো জীবাণুই নেই। আব্দুল কি করবে বুঝে উঠতে পারছিল না, কারণ রক্ত একবার পজিটিভ হয়ে গেলে সেটাকে নেগেটিভ করার কোনো সুযোগই নেই। তাই সে খুব মন খারাপ করে তার স্ত্রীর কাছে যায়, কিন্তু সে তার এই অসুখের কথা তার স্ত্রীকে জানায় না। তার স্ত্রী তো আগে থেকে আব্দুলের উপর খুব রেগেছিল। ওভাবে পড়ে যাওয়ার কারণে তার স্ত্রী আবারও তার কাছে ফিরে এসেছিল। পরদিন আব্দুল তার স্ত্রী আর কন্যাকে নিয়ে আজমির শরীফে যায়। মূলত তার ইচ্ছা ছিল তার এই অসুখের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চেয়ে নেওয়া, কিন্তু বিপদ যেন তার পিছুই ছাড়ছিল না। আব্দুলের এই কেসটা ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয় অরবিন্দ নামের এক পুলিশের উপর। অরবিন্দ আব্দুল সহ সরকারি আরও 30 জন কর্মকর্তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে নিয়ে আসে, কিন্তু আব্দুল মুক্তিপণের 15 কোটি টাকা দেওয়ার পরে উপর মহল থেকে এই ইনভেস্টিগেশন সহ এখানেই কেসটা ক্লোজ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অরবিন্দ তো কেসটা ক্লোজ করে দেয় ঠিকই, কিন্তু সে বুদ্ধি করে এই ইনভেস্টিগেশনের সমস্ত তথ্য বিরোধী দলীয় নেতার কাছে পাঠিয়ে দেয়। আর বিরোধী দলীয় নেতা সেই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে মিডিয়ার সামনে চলে আসে, আর মিডিয়ার সামনে বলতে থাকে এই আব্দুলকে যদি স্ট্যাম্প পেপারের মামলায় গ্রেফতার করা না হয়, তাহলে সে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেবে। এরপর সরকার উপায় না পেয়ে আব্দুলকে গ্রেফতার করার নির্দেশ দেয়। তাই আব্দুলকে আবারও তার স্ত্রী কন্যার সামনে থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। আর এখানেই সিএমের পিএস আব্দুলকে বোঝায় নির্বাচনের আগে 90 দিন সে জেলে থাক, এরপর পরিস্থিতি ঠান্ডা হলে তাকে সরকারি মুক্তি দিয়ে দেবে। কিন্তু আব্দুল সেটা না মানতে পেরে পিএসকে একটা চর মারে। এজন্য পুলিশ আব্দুলকে এক প্রকার টানতে টানতে থানায় নিয়ে যায়। আর তাকে যখন ব্যাঙ্গালোরে নিয়ে যাবে, সেখানে তার ট্রাক এবং লোকদের আটক করা হয়েছিল। সেখানে তার সঙ্গীরা তার সঙ্গে দেখা করতে এসে বলে, বস আপনি তো গ্রেফতার হয়েছেন, তাই আমরা চাচ্ছি আপাতত স্ট্যাম্প পেপারের ব্যবসাটা বন্ধ করে রাখতে। কিন্তু আব্দুলের বুদ্ধি ছিল একটু অন্য লেভেলের। সে তাদেরকে বলে তোমরা স্ট্যাম্প পেপার ছাপানো আরও বাড়িয়ে দাও, তাতে আমাদের হাতে আরও বেশি টাকা আসবে, আর সেই টাকা দিয়ে আমরা সরকারি দলসহ বিরোধী দলকে কিনে ফেলতে পারবো। তাছাড়া আব্দুল যেহেতু তার ভাই সেলিমকে কানাডা থেকে মন্ত্রী বানাতে চেয়েছিল, কিন্তু সেখানকার মন্ত্রী ছিল সরকারি দলের ফাহিম শেখ। সে বুঝতে পারে ফাহিম শেখকে বাঁচানোর জন্যই সরকার আব্দুলকে গ্রেফতার করিয়েছে। তাই আব্দুল ফাহিম শেখের সাথে হওয়া সকল ঘুষের ডিলের ব্যাপারে তার উকিলের কাছে সব প্রমাণ দিয়ে দেয়। তাই আবারও বিরোধী দলীয় নেতাদের চাপে পড়ে পুলিশ ভিসিপি ম্যাডাম এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দেয় সূর্যপ্রতাপ নামে এক পুলিশ অফিসারের উপর। সূর্যপ্রতাপ ছিল অনেক সৎ, তাই সে এই কেসে নামার আগে ম্যাডামকে জিজ্ঞেস করে তাকে আসলে কি এই কেসটার ইনভেস্টিগেশন করতে হবে, নাকি তাদের মন গড়ার মতো একটা রিপোর্ট দিয়ে দিলেই হবে। এই কথা শুনে ম্যাডাম হেসে বলে তদন্তে যাই আসুক, ফাহিম শেখের উপর যেন কোনো দোষ না আসে। যেহেতু ফাহিম শেখ ছিল একজন সরকারি মন্ত্রী, তাই সে যদি এর ভেতরে জড়িয়ে পড়ে তাহলে সরকারের রেপুটেশন খারাপ হয়ে যাবে। এদিকে আব্দুলের এভাবে জেলে যাওয়ার ব্যাপারটা তার মা মেনে নিতে পারছিল না, তাই আব্দুল জেল থেকে বের হওয়ার জন্য আরও ব্যস্ত হয়ে পড়ে। এজন্য সে তার উকিলকে সূর্যপ্রতাপের কাছে ঘুষের অফার দিয়ে যেভাবেই হোক তাকে হাত করে ফেলার জন্য পাঠায়। কিন্তু এখানে ঘটে উল্টো ঘটনা। যেহেতু সূর্যপ্রতাপ অনেক সৎ পুলিশ অফিসার ছিল, তাই এই ঘুষের অফার করার পরেই সে বুঝে যায় আব্দুল এই সমস্ত ঘটনার মাস্টার মাইন্ড। এখানে সে তো ঘুষ নেয় না, বরং সে উকিলকে থ্রেট দিয়ে দেয় আব্দুলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য।
কিন্তু সূর্যপ্রতাপ কিন্তু কোনো প্রমাণই খুঁজে পাচ্ছিল না। আমরা কিন্তু জানি আব্দুল একবার ধরা পড়ার পরে তার যখন নিজের লাইসেন্স বাতিল করে দেওয়া হয় তখন সে সমস্ত স্টাফদের লাইসেন্স বানিয়ে তাদের দিয়ে ব্যবসা করাতো। সেই সমস্ত লাইসেন্সের ডকুমেন্টের ঠিকানায় পুলিশ তখন রেড দেয়, কিন্তু সেগুলো ছিল সব ফেক। এমনকি অরবিন্দুকে যে ট্রাকের নাম্বার দিয়েছিল সেও সূর্যপ্রতাপের সঙ্গে কথা বলতে রাজি হয় না। এমনকি সূর্যপ্রতাপের হাতেও বেশি সময় ছিল না, কয়েকদিনের মধ্যেই তাকে আব্দুলের বিরুদ্ধে প্রমাণ জমা দিতে হবে, তা না হলে আদালত তাকে জামিন দিয়ে দেবে। তাই সূর্যপ্রতাপ সেই স্ট্যাম্প পেপারগুলো দেখতে যায়, আর সেখানে গিয়ে সে অফিসারকে প্রশ্ন করে, আপনারা কি স্ট্যাম্প পেপারগুলো গুনে দেখেছেন? আপনারা তো বলেছেন এখানে 90 লক্ষ টাকার স্ট্যাম্প পেপার আছে। তখন অফিসার বলে, এতগুলো স্ট্যাম্প পেপার কি গুনে দেখা সম্ভব? তাই আমরা অনুমান করে বলেছি এখানে 90 লক্ষ টাকার স্ট্যাম্প পেপার আছে। তখন সূর্যপ্রতাপ এই স্ট্যাম্প পেপারগুলো মেপে দেখে যে আসলে এখানে 90 লক্ষ টাকার স্ট্যাম্প পেপার না, বরং 9 কোটি টাকার স্ট্যাম্প পেপার আছে। এরপর সূর্যপ্রতাপ সেই বারে যায় যেই বারের নর্তকীর উপর আব্দুল টাকা উড়িয়েছিল। এই নর্তকীও আব্দুলের ব্যাপারে তেমন কিছুই জানতো না, সে শুধু জানতো আব্দুলের একটা প্রেসের দোকান আছে। তাই সেই ঠিকানাটা সে সূর্যপ্রতাপকে দিলে সূর্যপ্রতাপ সহ তার টিম সেই ঠিকানায় রেড দিতে যায়। তারা যখন সেই প্লেসে রেড দিতে গিয়েছিল তখনই ভেতরে তারা স্ট্যাম্প পেপার প্রিন্ট করছিল। এখানে তারা প্রায় ধরা পড়েই যাচ্ছিল, কিন্তু এলাকাবাসী সূর্যপ্রতাপের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আসলে এখানে প্রত্যেকটা এলাকাবাসী আব্দুলের কাছ থেকে কোনো না কোনো সাহায্য পেয়েছে, তাই তারা সব সময় আব্দুলকে সেভ করার চেষ্টা করে। এ কারণে সূর্যপ্রতাপ তার টিমকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। পালিয়ে যাওয়ার সময় বুদ্ধি করে সূর্যপ্রতাপ সেখানে থাকা একটা ডাস্টবিনের কাছে যায়, আর সেখান থেকে সে স্ট্যাম্প পেপারের কিছু ছেঁড়া টুকরা আর রঙের কৌটা উদ্ধার করে। এদিকে আব্দুল ভাবে এর পরে শুনানিতে সে যে কোনোভাবে মুক্তি পেয়ে যাবে। অবশেষে শুনানির দিনও চলে আসে, আর সেখানে গিয়ে সূর্যপ্রতাপ আব্দুলের ভাবনাকে ভুল প্রমাণ করে। এদিকে আব্দুলের কাছে যে 9 কোটি টাকার স্ট্যাম্প পেপার পাওয়া গেছে সেটা সরকারি কোনো প্রেস থেকে ছাপানো হয়নি। জাল স্ট্যাম্প পেপার ছাপানো অনেক সোজা, কিন্তু জাল টাকা ছাপানো অনেক কঠিন, কারণ টাকাতে অনেক ধরনের সেফটি ফিচার থাকে। আমরা কিন্তু জাল টাকার ব্যাপারে সব ধরনের তথ্যই জানি, কিন্তু জাল স্ট্যাম্প পেপার আর আসল স্ট্যাম্প পেপারের মধ্যে কোনো তথ্যই আমরা জানি না। আর এই সুযোগটাই আব্দুল কাজে লাগিয়েছিল। সূর্যপ্রতাপ এসব প্রমাণ দিলে আদালত আব্দুলের জামিন মঞ্জুর করে না। এ কথা শুনে আব্দুল অনেক ক্ষেপে যায়, কারণ সে চারপাশে এত টাকা ছড়ানোর পরেও সে জেল থেকে বের হতে পারছে না। এদিকে যাদব সাহেব খুব ভয় পাচ্ছিলেন সূর্যপ্রতাপের এত ইনভেস্টিগেশনের ফলে আব্দুল যদি আবার তার নাম বলে দেয়। এদিকে সূর্যপ্রতাপ আব্দুলকে মহারাষ্ট্রে নিয়ে আসার ব্যবস্থা করে। আব্দুল ফোন করে তার সহযোগীদের সঙ্গে যোগাযোগ করে প্ল্যান করে যে মহারাষ্ট্রে নিয়ে আসার পথে সে পালিয়ে যাবে, কিন্তু আব্দুল জানতো না তার ফোনটা সূর্যপ্রতাপ ট্র্যাক করে ফেলেছে। তাই সূর্যপ্রতাপ তাদের মধ্যকার হওয়া কথা শুনে একজন উচ্চপদস্থ মিনিস্টারের কাছে যায়, আর তাকে সব বুঝিয়ে বললে মিনিস্টার বলে যেহেতু সূর্যপ্রতাপ অনেক সেন্সিটিভ কেসের মধ্য দিয়ে যাচ্ছে তাই সূর্যপ্রতাপকে এখনই মহারাষ্ট্রে আনা যাবে না। এই কথা শুনে আদালত আগামী 7 দিন আব্দুলকে পুলিশের রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য রায় দেয়। এরপর ইনভেস্টিগেশন কেস শেষ হলে আব্দুলকে মহারাষ্ট্রে নিয়ে আসার অনুমতি দেওয়া হতে পারে। চারদিকে এত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আব্দুল সিদ্ধান্ত নেয় যে সে সরকারি দলকে ঘুষের বন্যায় ভাসিয়ে দেবে। তাই প্ল্যান মোতাবেক নির্বাচনের আগে আব্দুলের উকিল মিষ্টির প্যাকেট ভর্তি করে সরকারি পার্টি অফিসে নিয়ে যায়। এটা দেখে সরকার সিদ্ধান্ত নেয় কর্ণাটকে সেই 2 ট্রাক স্ট্যাম্প পেপার আটক হওয়ার মামলায় এবার ফাহিম শেখকে ফাঁসিয়ে দেবে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক ফাহিম শেখকে আটক করা হয়, আর আব্দুলকে জেলের গাড়িতে করে সূর্যপ্রতাপের সামনে দিয়ে কুনেতে নিয়ে আসা হয়। কিন্তু এখানে আব্দুল যা ভেবেছিল সেটা হয় না। এখানে আসামাত্রই 2 জন পুলিশ অফিসার আব্দুলকে মারধর করতে থাকে। আসলে আব্দুলকে কুনেতে নিয়ে আসা হয়েছে কারণ সে যে সরকারি দলকে ঘুষ দিয়েছে সেটা যেন বেরিয়ে না আসে। তখন আব্দুল তার উকিলের কাছ থেকে জানতে পারে এখানে তার নামে 2টো মামলা করা হয়েছে। যেহেতু আব্দুল অনেক বুদ্ধিমান ছিল তাই সে এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। পরদিন সেই 2টো পুলিশ অফিসার যখন তাকে আবারও টর্চার করার জন্য আসে তখন আব্দুল তাদেরকে কামড় দেওয়ার ভয় দেখায়, আর বলে সে কিন্তু HIV রোগী, তাই সে যদি তাদেরকে কামড় দেয় তাহলে তাদেরও HIV পজিটিভ হবে। এই কথা শুনে 2 পুলিশ অফিসার খুব ভয় পেয়ে আব্দুলকে মারধর না করে সেখান থেকে বেরিয়ে আসে। তখন আব্দুল বুঝতে পারে তার জন্য একমাত্র নিরাপদ জেলখানা হলো মুম্বাই জেলখানা, কারণ সেখানকার সমস্ত পুলিশ অফিসার তার সহযোগী ছিল। তাই সে বুদ্ধি করে তার লয়ারকে দিয়ে তার নিজের বিরুদ্ধে একটা মামলা করায়, আর সেটা হলো সোলেমান হত্যার মামলা। যেহেতু এই মামলাটা স্ক্যাম মামলার থেকে গুরুত্ব অনেক বেশি ছিল তাই আব্দুলকে ট্রান্সফার করে মুম্বাই জেলে নিয়ে আসা হয়। আর সেখানে এসে আব্দুল তো খুব খুশি, কারণ সে আদালতে সুলেমান হত্যার কথা সম্পূর্ণ অস্বীকার করে। তাই তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় পুলিশ তাকে ছেড়ে দেয়। এরপর আব্দুল তার শ্বশুর বাড়িতে যায় তার স্ত্রী আর সন্তানের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু তার স্ত্রী নাফিসা কোনোভাবেই তার সঙ্গে আর সংসার করতে চায় না। তাই আব্দুল দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তার নিজের বাড়িতে ফিরে আসে। এখানে এসে তার মামলা খারিজ হয়ে যাওয়ায় সে তার বাড়িতে একটা পার্টি দেয়। সেখানে বড় বড় নেতা এমনকি যাদব সাহেবও আসেন, আর এখানে তারা সবাই মিলে নাচ গানা করে আব্দুলের জেল থেকে ছাড়া পাওয়া উপভোগ করতে থাকে।
তারপর দিন থেকে আব্দুল আবারও তার স্ট্যাম্প পেপার ছাপার কাজ শুরু করে। এবার আব্দুলের মামলার ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয় জয় সিং নামের এক ব্যক্তির কাছে। তাই জয় সিং সূর্যপ্রতাপের কাছে এই কেসের ইনভেস্টিগেশনের জন্য কিছু তথ্য নেওয়ার জন্য যায়। কিন্তু সূর্যপ্রতাপ অনেক ভেঙে পড়েছিল, কারণ সে অনেক কষ্ট করে আব্দুলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিল, কিন্তু সরকারি দলের চাপে সে এইগুলো দিয়ে কিছুই করতে পারেনি। কিন্তু সে যখন দেখে জয় সিং একটি সাধারণ ঘড়ি পরে আছে আর তাদের দুজনের জন্য 4 টাকা দিয়ে 2 প্যাকেট বাদাম কিনেছে, তখন সূর্যপ্রতাপ বুঝতে পারে জয় সিং এখনও আব্দুলের কাছ থেকে ঘুষ খাওয়া শুরু করেনি। কারণ আব্দুল যখন কোনো সরকারি কর্মকর্তাকে ঘুষ অফার করত, তখন প্রথমেই তাদেরকে একটা দামি ঘড়ি উপহার দিত। এটা দেখে সূর্যপ্রতাপ বুঝতে পারে জয় সিং আসলে একজন সৎ পুলিশ অফিসার। তাই তার কাছে থাকা সমস্ত প্রমাণ সে জয় সিংকে দিয়ে দেয়। এরপর জয় সিং যখন ইনভেস্টিগেশনে নামে, তখন সে প্রথমেই মধুসূদন দত্তের কাছে গিয়ে তার হাতের দামি ঘড়ি দেখে বুঝতে পারে মধুসূদন আব্দুলের কাছ থেকে ঘুষ খেয়ে কালি তার হাতে উঠিয়ে দিয়েছে। সে এটাও বুঝতে পারে যে স্ট্যাম্প ছাপানোর মেশিন আব্দুলের কাছ থেকে যাওয়ার ব্যাপারেও এই লোকেরই হাত আছে। এরপর জয় সিং চলে যায় ভাড়াটির কাছে। সেখানে তাকে কিছু প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দিতে পারে না। তারপর সে ডিসিপি এর কাছে যায়। সেখানে গিয়ে তার হাতেও দামি ঘড়ি দেখে বুঝতে পারে এই লোকটাও আব্দুলের সঙ্গে জড়িত। জয় সিং যে তার তদন্তে এতখানি এগিয়ে গেছে, আব্দুল কিন্তু সেটা জানতো না। তাই সে দিওয়ালি উৎসব করার জন্য গ্রামে আসে। রাতে উৎসবের পর আব্দুল তার ভাই সেলিমকে নিয়ে রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে বের হয়। তখন সেলিম আব্দুলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া শুরু করে আর তার কাছে আরো অনেক বেশি টাকা দাবি করে। এভাবে তাদের দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেলে আব্দুল এক পর্যায়ে সেলিমকে স্যান্ডেল দিয়ে মারা শুরু করে। এরপর সেলিম দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু রেল লাইনের গর্তে পড়ে আব্দুলের পাটা মচকে যায়। আব্দুল রেগে তার বাড়িতে ফিরে এসে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে আজকে তার কাছে যে যত টাকা চাবে সে তাদেরকে তত টাকা দিয়ে দেবে। তাই গ্রামবাসীদের চাহিদার মতো টাকার অঙ্ক আব্দুলের লোক একটা কাগজে লিখে রাখছিল। আসলে এই সবগুলোই সেলিমকে দেখানোর জন্যই সে করেছিল। অনুষ্ঠান শেষে পুলিশ অফিসার সেই নাইট ক্লাবে পার্টি করতে যায় আর সেখানে জয় সিং চলে আসে। জয় সিং সমস্ত প্রমাণ নিয়ে মন্ত্রী যাদব সাহেবের কাছে চলে যায়। এখানে যাদব সাহেব কিন্তু একটু ভয় পাচ্ছিল, কারণ আব্দুল করিমের টাকা কিন্তু সেও খেয়েছে। কিন্তু সেই সময় ঘটে এক ভয়াবহ ঘটনা। কোন একটা কারণে মুম্বাইয়ের 3 জায়গায় বোম ব্লাস্ট হয় আর সেখানে অনেক মানুষ মারা যায়। এই ঘটনা নিয়ে সমস্ত মন্ত্রী মিনিস্টাররা ব্যস্ত হয়ে পড়ে। ফলে সেই বোমা বিস্ফোরণের ঘটনার নিচে আবারও স্ট্যাম্প জালিয়াতির ঘটনা চাপা পড়ে যায়। কিন্তু জয় সিং তো দমে যায় না। সে সূর্যপ্রতাপের কাছে গিয়ে বলে যদিও অফিসিয়ালি আব্দুলকে অ্যারেস্ট করার কোনো অর্ডার আসেনি, তবুও সে আব্দুল করিমকে অ্যারেস্ট করবে। এরপর জয় সিং আর সূর্যপ্রতাপ আব্দুলকে একটা অজ্ঞাত স্থানে রেখে দেয়। স্থানীয় পুলিশ খবর পেয়ে তাদের গাড়িটা আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তারা আব্দুল করিমকে লুকিয়ে ফেলেছে একটা অজ্ঞাত স্থানে। আর এখানে জয় সিং আর সূর্যপ্রতাপ আব্দুল করিমকে গ্রেফতারের কথা সরাসরি অস্বীকার করে। তখন অফিসাররা জয় সিং আর সূর্যপ্রতাপকে পুলিশ কমিশনারের এখানে ধরে নিয়ে যায়। পুলিশ কমিশনার তখন তাদের কাছে জিজ্ঞেস করে তোমরা আব্দুল করিমকে কোথায় লুকিয়ে রেখেছ? কিন্তু তারা দুইজনই এখানে পুরো ব্যাপারটাই অস্বীকার করে। তাই কোনো উপায় না পেয়ে পুলিশ কমিশনার তাদেরকে ছেড়ে দেয়। এরই মধ্যে পুলিশ ওই বোমা বিস্ফোরণের ঘটনায় কয়েকজন সন্ত্রাসীকে ধরে ফেলে আর এই ঘটনা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু জয় সিং জানতো আব্দুল করিমকে দোষী প্রমাণ করতে গেলে টিভিতে বড়সড় একটা নিউজ করতে হবে, আর যেটা দেখে পুরো দেশ কেঁপে যাবে। তাই জয় সিং সাংবাদিক সঞ্জয় সিংকে ফোন করে বলে বোমা বিস্ফোরণের নিউজ তো সবাই করবে, তোমাকে আমি এমন একটা নিউজ দেব যেটা অন্য কেউই করতে পারবে না। আর তাকে একটা পার্কে আসতে বলে। সেখানে একটা ছোট ছেলের মাধ্যমে তার সহযোগিতার সমস্ত প্রমাণ সঞ্জয় সিং এর কাছে পাঠিয়ে দেয়। এরপর তারা টিভিতে বড় একটা নিউজ করে। এটা দেখে সরকারি দলেরা সবাই ভয় পেয়ে যায় আর বিরোধী দলেরা তো সমালোচনা করতে উঠে পড়ে লেগে যায়। আব্দুল তখন বুঝতে পারে তার আর কোনো পালাবার পথই নেই। তাছাড়াও তার শরীরে মারণব্যাধি HIV ভাষা বেঁধেছে। তাই আব্দুল সিদ্ধান্ত নেয় সে পুলিশের কাছে সবকিছু বলে দেবে। কিন্তু এবার সে নিজে ফাঁসবে না, সবাইকে নিয়েই ফাঁসবে। তাই আব্দুলের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তার গোডাউনে রেড দিয়ে সমস্ত স্ট্যাম্প পেপার জব্দ করে ফেলে। তবে আব্দুলের এরকম সবকিছু ফাঁস করা দেখে পুলিশ কমিশনার আর যাদব টেনশনে পড়ে যায়। এদিকে আব্দুলের দেওয়া তথ্য অনুযায়ী একের পর এক পুলিশ অফিসার গ্রেফতার হতে থাকে। কিন্তু রাজনৈতিক নেতা যাদব আর কমিশনার কিন্তু এখনও তাদের ধরাছোঁয়ার বাইরে থাকে, কারণ পুলিশ তখনও তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। তাই তারা আর কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নেয় আব্দুল করিমকে নার্কোটিক টেস্ট করানো হবে, অর্থাৎ তার শরীরে ট্রুথ সিরাম নামে এক ধরনের মেডিসিন প্রবেশ করানো হবে, যেটার কারণে মানুষ অনেকটা নেশায় আচ্ছন্ন হয়ে থাকে এবং তখন তাকে যাই জিজ্ঞাসা করা হোক না কেন সে সবকিছু সত্য কথা বলে। কিন্তু আব্দুল করিমের লয়ার তাকে এই টেস্ট করাতে নিষেধ করে। কিন্তু লয়ারের কথা না শুনে আব্দুল করিম জয় সিংকে এই টেস্ট করানোর অনুমতি দিয়ে দেয়। আসলে আব্দুল চাচ্ছিল এই টেস্টে সবার নাম ফাঁস হয়ে যাক, কারণ তার এই বিপদের দিনে কোনো রাজনৈতিক নেতা কিংবা কাউকেই সে সাথে পায়নি, অথচ সবাইকেই সে কমিশন দিয়ে যেত। এরপর টেস্ট শুরু হওয়ার পর আব্দুল ধীরে ধীরে সব সত্যি কথাই বলে দেয়। সে কিভাবে এই সকল কাজ করত, তার সঙ্গে কোন কোন পলিটিক্যাল নেতা জড়িত ছিল তার সবকিছু, এমনকি সেখানে যাদব সাহেবের নামও বলে দেয়।
সেই নার্কো টেস্টের ভিডিও ধারণ করে আবার টিভিতেও প্রচার করা হয়। আব্দুলের জীবনের এই কাহিনী আশেপাশের সবাই ছাড়া তার পরিবারও জানতে পারে। এত কিছুর ধকল সহ্য করতে না পেরে আব্দুলের মা মৃত্যুবরণ করে। তাই মায়ের দাফন কাজ সম্পূর্ণ করার জন্য আব্দুল প্যারোলে মুক্তি নিয়ে কয়েক ঘন্টার জন্য বাড়ি আসে। আর এখানে এসে তার ভাই সেলিমের সঙ্গে আবারও টাকা পয়সার জন্য ভাগবাটোয়ারা নিয়ে হাতাহাতি লেগে যায়। একের পর এক তার জীবনে এত কিছু ঘটে যাওয়ার পর আব্দুল মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। একসময় আব্দুল যেসব পলিটিশিয়ানদের টাকা ঘুষ দিত, আজ তারা সবাই নিজেদের বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে আদালত আব্দুলের বিরুদ্ধে তার স্ত্রী নাফিসাকে সাক্ষী হিসেবে ডেকে নিয়ে আসে। এখানে নাফিসাকে বিভিন্ন প্রশ্ন করা হয়, কিভাবে তার স্বামী এত বড়লোক হলো, কিভাবে তার এত টাকা পয়সা হলো। এইসব বিষয় নিয়ে আব্দুল আবারও নাফিসার কাছে ক্ষমা চায়। তখন নাফিসা বলে, তুমি যখন সেরা স্যান্ডেল পায়ে দিয়ে আমার বাবার হোটেলে কাজ করতে এসেছিলে, আমি তখন তোমাকে ওই অবস্থাতেই ভালোবেসেছিলাম। আমার এত টাকা পয়সা ধন দৌলতের চাহিদা কখনোই ছিল না। তাই তুমি যদি সত্যি আমার কাছ থেকে মাফ চাও, তাহলে তুমি আদালতের কাছে সবকিছু স্বীকার করো। তখন আব্দুলও তাকে কথা দেয় যে সে সমস্ত দোষ স্বীকার করে নেবে। আব্দুল প্রথমে ভেবেছিল সবাইকে সে ফাঁসিয়ে দেবে, কিন্তু আদালতে দাঁড়িয়ে সে সম্পূর্ণ অপরাধ নিজের ঘাড়ে নিয়ে নেয়। আব্দুলের এই কাজে তার স্ত্রী নাফিসা ও তার সব পার্টনার খুশি হয়, এমনকি তাদের কাছে থাকা বাকি স্ট্যাম্প পেপারগুলো আগুনে পুড়িয়ে দেয়। আর জেকেকে সমস্ত স্টাফদের বকেয়া টাকা দিয়ে কোম্পানি বন্ধ করে দেয়। এই অপরাধের কারণে আব্দুলকে 13 বছরের কারাদণ্ড সাথে 52 কোটি রুপি জরিমানা করে। তখন সাংবাদিক তাকে প্রশ্ন করে, তুমি সমস্ত কাজের দায়ভার কেন একা নিয়ে নিলে? আব্দুল তখন একটা কথাই বলে যে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। সে সারা জীবনে আমার কাছে তেমন কিছুই চায়নি। এখন সে আমার কাছে একটা জিনিস চেয়েছে, আমি যেন সব দোষ স্বীকার করি, আর তাই আমি তাকে সেটা দিয়েছি। যাই হোক, এই কারাগারেই 2017 সালে আব্দুল করিমের মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার স্ত্রী নাফিসা কয়েক হাজার কোটি টাকা সরকারের কাছে দিয়ে দেয়, কারণ ধোঁকাবাজি করে আয় করা অর্থের প্রতি নাফিসার কোনো লোভই ছিল না। আর এভাবেই আমার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আমার আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। ফিরে আসবো আপনাদের মাঝে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।